আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? স্যার ভালো আছে, আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আইসিটি অলিম্পিয়াডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আইসিটি অলিম্পিয়াড এই দ্বিতীয় সেশনে অনেক অ্যাডভান্স সিলেবাস। আশা করি এই সিলেবাস গুলো, ভিডিও ক্লাসগুলো তোমাদের জীবনের পথ বদলে দেবে, তোমাদের অভিজ্ঞতা, দক্ষতাকে আরো সমৃদ্ধ করবে। যাই হোক, আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ শামীম আখতার শিমুল, আহ, অভয়নগর যশোরে একটা স্কুলের আইসিটি টিচার, গভর্নমেন্টের A2 এর ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। আমার নিজস্ব একটা একটা আইটি প্রতিষ্ঠান আছে, অব্র আইটি। আমি তার ফাউন্ডার এবং চেয়ারম্যান, এবং আইসিটি অলিম্পিয়াডের খুলনা বিভাগের মেন্টর কনভেনর হিসেবে প্রথম সেশনে ছিলাম, এবার দ্বিতীয় সেশনের দায়িত্ব পালন করছি। আজকে আমাদের ক্লাস হলো চ্যাট জিপিটি, আর একটা হলো গ্রিন ডিজিটালাইজেশন। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে এখানে অনেক শিক্ষার্থী আছে, তোমরা চ্যাট জিপিটি নিয়ে অনেক স্যার আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। কথা আসতে শোনা যাচ্ছে। এবার এবার ঠিক? ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি বিশ্বাস করি যে এখানে অনেক শিক্ষার্থী আছে তোমরা, যারা চ্যাট জিপিটি নিয়ে বা গ্রিন ডিজিটালাইজেশন নিয়ে অনেক জানো। জাস্ট আমিও তোমাদের মতো জাস্ট শিখি এখনো। আমরা সবাই মিলে আমাদের শেখাটা একটু শেয়ার করব। ঠিক আছে সবাই? তো আমি প্রথমে আমার ক্লাস প্রেজেন্টেশনে যাই, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই সে প্রশ্নগুলো নিব এবং সবার প্রশ্নের উত্তর দেব। ততক্ষণ পর্যন্ত সবাই একটু মিউট করতে হবে। তো আমাদের প্রথম বিষয় চ্যাট জিপিটি এবং ভবিষ্যৎ। আমি আমার পরিচয় আগেই দিছি। তো চ্যাট জিপিটি কি? আমাদের বোধহয় এটাই প্রথমে সবার আগে জানা উচিত, তারপরে আমরা দেখি সিলেবাসে কি আছে। তো চ্যাট জিপিটি আসলে আমরা সবাই ব্যবহার করি। চ্যাট জিপিটি আসার আগেও ব্যবহার করি, পরেও ব্যবহার করি। কেন বললাম কথাটা? যে আমরা মোবাইলে পেজে অনেক কিছু অর্ডার দিই, অনেক ড্রেস অর্ডার দিই, খাবার অর্ডার দিই, অনেক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি অর্ডার দিই। তা একটা ফেসবুকের পেজে যখন আমরা অর্ডার দিই, তখন অটোমেটিক্যালি তার কিছু ফিডব্যাক আসে, উত্তর আসে। এটাও কিন্তু এক ধরনের চ্যাটবট। কিছু সিলেক্টেড প্রশ্ন অটোমেটিক্যালি উত্তর আসে। তো এই আসলে চ্যাট জিপিটিও এরকম, মানে আমরা কিছু প্রশ্ন করব, চ্যাট জিপিটি তার উত্তর দেবে। প্রশ্নগুলো আমরা টেক্সটে করব, চ্যাট জিপিটি টেক্সটে উত্তর দেবে। চ্যাট জিপিটি লিখিত আকারে জবাব দিবে। আমরা চাইলে চ্যাট জিপিটি, যখন গুগল অ্যাসিস্ট্যান্ট আসছে, আমরা সবাই কম বেশি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করি। গুগল অ্যাসিস্ট্যান্টে যদি বলি যে হে গুগল, হাউ আর ইউ, সেও বলে হাউ আর ইউ। আমরা যদি বলি যে একটা গান শোনাও, একটা বার্থডে সং, সে কিন্তু একটা গান শোনায়। যদি বলি একটা সিনেমা দেখাও, সে কিন্তু একটা সিনেমা দেখায়। এটাও কিন্তু
এক ধরনের কনভারসেশন। তো চ্যাট জিপিটি মূলত এআই এর একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষার মডেল। প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি এই প্রযুক্তি ব্যবহার করে চ্যাট জিপিটি কাজ করে। মানুষের মতো প্রশ্ন উত্তর আলাপচারিতা চ্যাট জিপিটির মাধ্যমে সম্ভব। যেটা আমি বললাম গুগল অ্যাসিস্ট্যান্ট, ওটাও একটা এআই। বিভিন্ন ভাষায় কাজ করে গুগল মানে চ্যাট জিপিটি, এবং এই কাজ করে আমরা শিক্ষাগত গবেষণা বা ব্যক্তিগত যে কোনো কাজে ব্যবহার করতে পারি। এটা মূলত একটা এআই চ্যাটবট, যা টেক্সট ইনপুট দিয়ে উত্তর পাওয়া যায়। এবার যদি আমি জানতে চাই যে চ্যাটবট কবে থেকে শুরু হয়েছে। আমরা এখন যে চ্যাট জিপিটি ব্যবহার করি, একটু সেই চ্যাট জিপিটি আগে দেখে আসি। এই চ্যাট জিপিটি শুরু 2015 সালে স্যাম অল্টম্যান এবং ইলন মার্কস 2015 সালে চ্যাটবট তৈরির কাজ শুরু করে। 2018 সালে এর প্রথম ভার্সন GPT-1, তারপরে GPT-2, GPT-3, আস্তে আস্তে এর উন্নয়ন, এবং সর্বশেষ 2022 সালের নভেম্বর মাসে চ্যাট জিপিটি 3.5। এইটা আসলে আহ, যখন উন্মুক্ত হয় সবার জন্য বিনামূল্যে, তখন পৃথিবী ব্যাপী টেক দুনিয়ায় একটা আলোড়ন তৈরি হয়, এবং তারপর থেকে আমরা চ্যাট জিপিটি ভালো করে চিনি, জানি বা ব্যবহার করি। চ্যাট জিপিটির এখন যে ভার্সন সেটা হলো চ্যাট জিপিটি 4। এটা চ্যাট জিপিটি 3 সে অবশ্যই অনেক বেশি অ্যাডভান্স। এ ছবি প্রসেস করতে পারে, ভিডিও প্রসেস করতে পারে। 3.5 সে অনেক বেশি আপডেট, ছবি জেনারেট করতে পারে, ভিডিও জেনারেট করতে পারে। এই চ্যাট জিপিটি এর ডেভেলপার হলো ওপেন এআই। ফার্স্ট রিলিজ হয় 30 নভেম্বর 2022। এটার প্রথম 5 দিনে প্রায় 1 মিলিয়ন ইউজার তৈরি হয়েছিল, আর এখন তো মিলিয়ন মিলিয়ন ইউজার। মূলত পাইথন ল্যাঙ্গুয়েজে চ্যাট জিপিটি লেখা। পাইথন একটা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ। চ্যাট জিপিটির উদ্ভাবক স্যামুয়েল হ্যারিস অল্টম্যান। এবার আমার একটা প্রশ্ন, যদি কেউ উত্তর দিতে পারো তাহলে হ্যান্ড রাইজ করবা, যে প্রথম চ্যাটবট কি? এলিজা। এলিজা। থ্যাংক ইউ। আমাদের সিলেবাসে কিন্তু এটা নেই, তারপরেও এলিজা প্রথম চ্যাটবট, এবং এলিজা আবিষ্কার হয় আজ থেকে প্রায় 60 বছর আগে। আমরা একটু এলিজা নিয়ে একটু দেখে আসি। অ্যালান টুরিন একজন কম্পিউটার বিজ্ঞানী। তার একটা বিখ্যাত প্রবন্ধ ছিল কম্পিউটার মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। এইখানে তিনি টুরিন টেস্টের একটা ধারণা উপস্থাপন করেন, অর্থাৎ যন্ত্রের বুদ্ধিমত্তা পরিমাপের একটা মানদণ্ড। তো এই টুরিন টেস্ট প্রথম আসলে চ্যাটবটের ধারণা, বা যন্ত্র মানুষের সাথে কথা বলবে, শেয়ার করবে। কিন্তু এইটির বাস্তবায়ন হয় 1966 সালে জোসেফ ওয়েজেনবাউন এমআইটির প্রতিষ্ঠানের মাধ্যমে। এই এলিজা নামে একটা চ্যাটবট তৈরি হয়। বা পাশে এলিজার কনভারসেশন আছে কালো ছবিতে। তো এখানে নির্দিষ্ট কিছু প্রশ্ন ইনপুট দিলে উত্তর দিতে পারত। অনেকদিন যাবত
1966 সালের থেকে, তখন 3-4 বছর ছিল, 21 সাল পর্যন্ত এলিজার কোড প্রোগ্রাম লোকচক্ষুর আড়ালে ছিল। এটা 2021 সালে গবেষকরা আবার খুঁজে পায় এবং 2024 সালে এলিজারে কিন্তু আবার প্রাণ দেওয়া হয়। আমরা এই চ্যাট জিপিটি নিয়ে যে একটু প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, তখন আমরা এলিজাকে দেখব আশা করি। তো আমরা আবার চ্যাট জিপিটি ফেরত ফেরত আসি। চ্যাট জিপিটি অনেক কোম্পানির আছে, অনেক নামে আছে। ওপেন এয়ার আছে, চ্যাট জিপিটি 4, ডিপসিক আছে। ডিপসিক রিসেন্টলি চায়নার একটা আবিষ্কার এবং ফ্রি, একদম ফ্রি। যেখানে চ্যাট জিপিটি কিনতে গেলে তো টাকা লাগে, মিনিমাম আমার জানা মতে প্রায় $20 লাগে মান্থলি এদের পেইড ভার্সন নিতে গেলে। প্রিপেইড মানে ফ্রি ভার্সনে খুব বেশি ডিপ জিনিস পাওয়া যায় না। তো এরকম গুগলেরও আছে বার্ড, জেমিনি। চ্যাট জিপিটি আসলে কিভাবে কাজ করে? আমরা গুগলে সার্চ করলেও অনেক প্রশ্নের উত্তর আসে। কিভাবে আসে? আসলে গুগল, ফেসবুক, আমি একটা উদাহরণ দিই। ফেসবুকে যদি এখন এই আজকে যারা তোমরা ক্লাস করছো সবাইকে যদি অফলাইনে পাইতাম, এই অফলাইনে যদি সবার একটা ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট দেওয়ার চেষ্টা করতাম, তাহলে তোমরাও করো, তাহলে দেখবা যে ফেসবুক কিন্তু বলে দিত, ট্যাগ করতো যে এদের আইডি আছে, এদের কি আমি ট্যাগ করতে চাই। তার মানে কি? তার মানে ফেসবুকও কিন্তু এআই, ফেসবুকও আমাদের সবাইকে চেনে, জানে, তাই আমাদের ট্যাগ করতে চায়। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম ভাবে তারা বুদ্ধিমান হলোটা কিভাবে? আসলে তাদের আমরা বুদ্ধিমান বানাইছি বিভিন্ন অ্যালগোরিদম, বিভিন্ন ডেটা প্রসেস, বিভিন্ন প্রশিক্ষণ এর মাধ্যমে তারা এভাবে প্রশিক্ষিত। তা এই ডেটা প্রশিক্ষণের মাধ্যমেই আসলে চ্যাট জিপিটি কাজ করে। বিভিন্ন বই, আর্টিকেল, উন্মুক্ত ডেটা, তারপরে ট্রান্সফর্মার আর্কিটেকচার, মানে ডেটা আদান প্রদানের জন্য যে একটা ট্রান্সফর্মার আর্কিটেকচার, আমি কি প্রশ্ন করলাম সে কিভাবে উত্তর দেবে, তারপর ইনপুট প্রসেস, আমি কিভাবে প্রশ্ন চাইবো সে কিভাবে উত্তর দেবে। আমরা যদি একটু চ্যাট জিপিটি নিয়ে ভালো পড়াশোনা করি, তারপর চ্যাট জিপিটি দিয়েও কিন্তু ফ্রিল্যান্সিং করা সম্ভব। চ্যাট জিপিটি দিয়ে ভালো ছবি ডিজাইন করা সম্ভব, চ্যাট জিপিটি দিয়ে কবিতা লেখা সম্ভব, গান লেখা সম্ভব, আর্টিকেল লেখা সম্ভব, ভিডিও তৈরি করা সম্ভব। রিমোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা খুব সম্ভব। যাদের আগ্রহ আছে তারা নিশ্চয়ই এই বিষয়ে চেষ্টা করতে পারো। তো চ্যাট জিপির উপাদান, চ্যাট জিপি বই, উইকিপিডিয়া, ব্লগ এগুলো নিয়ে ডেটা কালেকশন করে, ডেটা প্রসেস করে। এর আর্কিটেকচার হলো অ্যাটেনশন মেশিনিজম। এটা ব্যবহার করে সে এর প্রাসঙ্গিকতা নির্ধারণ করে, কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক। আর লেখার অ্যালগরিদম হলো সুপারভাইজ লার্নিং। আরো একটা আছে RLHF। আর এর ইন্টারফেস মানে যেটা আমরা দেখি সেটা চ্যাটবট, এপিআই বা বিভিন্ন মোবাইল অ্যাপস, এগুলোর মাধ্যমে আমরা চ্যাট জিপিটি ইউজ করি। এটাই হলো চ্যাট জিপিটির উপাদান। শিক্ষায় চ্যাট জিপিটি, ব্যক্তিগতভাবে মানে শিক্ষা অর্জনের জন্য চ্যাট জিপিটি খুব একটা ভালো মাধ্যম। পুরো শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করার জন্য একটা ভালো মাধ্যম। অ্যাক্সেসিবিলিটি বা এর প্রশ্ন বা যে কোনো প্রশ্নের দ্রুত উত্তর পাওয়ার জন্য একটা ভালো মাধ্যম চ্যাট জিপিটি। শিক্ষার্থীদের উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ মাধ্যম হিসেবে চ্যাট জিপিটি খুব একটা বেটার প্ল্যাটফর্ম। চ্যাট জিপিটি অনেক সম্ভাবনা আছে।
উন্নত যোগাযোগ ব্যবস্থায় এটা আমাদের অনেক কাজে লাগতে পারে, কাজে লাগে, শিক্ষা বা প্রশিক্ষণে কাজে লাগে। অনেক সৃজনশীল কাজ। আমি চ্যাট জিপিটি এখন লিখে দিলাম একটা কবিতা লিখে দাও, বর্ষা নিয়ে, গ্রীষ্ম নিয়ে, শীত নিয়ে, 500 শব্দের, 200 শব্দের, চ্যাট জিপিটি কিন্তু লিখে দেবে। যারা ফিজিক্যালি চ্যাট জিপিটি ব্যবহার করনি, আমি দেখাবো যে চ্যাট জিপিটি দিয়ে যা খুশি করানো সম্ভব। অটোমেশন এবং দক্ষতা, এটার জন্য চ্যাট জিপিটি একটা ভালো প্ল্যাটফর্ম। স্বাস্থ্যসেবা, সেটাও চ্যাট জিপিটিতে অনেক সম্ভাবনা। আর অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হলো তথ্য নির্ভরতা। আসলে চ্যাট জিপিটি তো আহ, নিজের জ্ঞান বলতে আহ, আমরা যা শিখাই সেটাই তার জ্ঞান। এখন সে শেখে যে সোর্স গুলো থেকে, সেই সোর্স গুলো যদি ভুল থাকে, বা এমন কোনো প্রশ্ন যেটা সোর্স বা যেটারে তার প্রশিক্ষণ দেয়া নেই, তাহলে সে সঠিক উত্তর দিতে পারবে না, ভুলভাল উত্তর দিবে। এটা এখনকার চ্যাট জিবির সীমাবদ্ধতা, কিন্তু একদিন হয়তো সীমাবদ্ধতা থাকবে না, ওভারকাম করবে। নৈতিকতা ও গোপনীয়তা, চ্যাট জিপিটি নিয়ে অনেক বাজে কাজ করা সম্ভব, অনেক অনেক বাজে ছবি তৈরি করা সম্ভব, ভিডিও তৈরি করা সম্ভব, অথবা অনেক মানে কোনো কিছু গোপন আছে সে জিনিসটাও শেয়ার করা সম্ভব। এটা আমাদের নৈতিকতা ও গোপনীয়তার জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। কর্মসংস্থানের জন্য অবশ্য একটা চ্যালেঞ্জ। যে কাজ করতে 100 জন কর্মচারী দরকার, 100 জন অফিসার দরকার, চ্যাট জিপিটি দিয়ে সেটা কয়েক মিনিটে করা সম্ভব। অ্যাডাপ্টেশন অবশ্যই একটা সমস্যা আছে। তার সাথে আরো আছে সার্ভার এবং প্রযুক্তির সীমাবদ্ধতা। সার্ভার অনেক সময় ডাউন থাকে, অনেক সময় বিদ্যুৎ থাকে না, প্রযুক্তিগত অনেক সময় অনেক ফল্ট তৈরি হয়। এগুলো চ্যাট জিপিটির একটা চ্যালেঞ্জ। আচ্ছা, যাই হোক, এই ছিল চ্যাট জিপিটি নিয়ে আমার মোটামুটি একটু ক্লাস। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারো। আমি দু একটা প্র্যাকটিক্যাল ইস্যু দেখাবো চ্যাট জিপিটির, তারপরে আমরা অন্য ক্লাসে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ। স্যার এর আগের স্লাইড গুলো একটু একবার রিভিউ করবেন? এই স্লাইড গুলো পাওয়া যাবে ক্লাস শেষে। আগামীকালকে তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পাবা, এই ভিডিও ক্লাসটাই পাবা। আসলে ক্লাসের সময় তো খুব লিমিটেড, এত রিপিট করার সময় হবে না। আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেবো, তোমরা তোমাদের ড্যাশবোর্ড থেকে নামায় নিতে পারবা। এই আজকে যে ক্লাসটা হচ্ছে এই ভিডিও ক্লাসটাও তোমরা পাবা, ফলে এটা খুব একটা সমস্যা হবে না। তো আমি দুটো প্র্যাকটিক্যাল ইস্যু দেখাই আসি, আর এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু হ্যান্ড রাইজ করবা। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। আমরা স্যার প্রথমে দেখে আসি, একটু বুঝিয়ে আমি আর প্রথমে একটু দেখে আসি। বুঝিয়ে দিবেন? সরি, আর একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবো। আমরা একটু প্র্যাকটিক্যাল ইস্যু দেখে আসি। এই যে উইন্ডোটা আমরা দেখছি, দেখা যাচ্ছে না একটা উইন্ডো? যাচ্ছে। জি, এইটা হলো পৃথিবীর প্রথম চ্যাটবট এলিজা। এই এলিজা খুব বেশি কাজ করতে পারতো না, সব প্রশ্নের উত্তর দিতে পারতো না। এই এলিজা মূলত আহ উম, কিছু রোগীরে ডাক্তার হিসেবে, কাউন্সিলর হিসেবে কাউন্সিলিং করার জন্য ব্যবহার করা হয়েছিল এলিজাকে। তো এই হলো প্রথম এলিজা। এই এলিজা আহ আমি আগে বলছি যে এলিজা তৈরি হয়েছিল প্রায় 60 বছর আগে। অনেকদিন এলিজার প্রোগ্রাম গুলো বা এর কাজগুলো লোকচক্ষুর আড়ালে ছিল। 23 সালে এটা আবার উদ্ধার করা হয় এবং 24 সালের থেকে এটা আবার অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হয়। এই এবার আমরা আসি একটু এর একটা চ্যাট জিপিটির একটা প্ল্যাটফর্ম, চ্যাট জিপিটির একটা উইন্ডো। আমি একে একটা জিনিস লিখতে দেবো। আমার ধারণা যে চ্যাট জিপিটি ব্যবহার কম বেশি তোমরা সবাই জানো। জাস্ট এই chatgpt.com লিখে ইমেল দিয়ে
রেজিস্ট্রেশন করলে চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ব্যবহার করা যায়। আমি একে বললাম, বলছি যে প্রথম চ্যাটবট কি, সে সম্পর্কে 500 শব্দের একটা প্রবন্ধ লেখো। দেখো চ্যাট জিপিটি কিন্তু লেখা শুরু করছে। প্রথম চ্যাটবট এলিজা। চ্যাট জিপিটি লিখছে না? অবশ্যই লিখছে। শুধু চ্যাট জিপিটি না, আমরা যদি ডিপসিকও ব্যবহার করি, রিসেন্টলি চায়নার যে আলোড়ন সৃষ্টিকারী চ্যাটবট, তাকেও যদি আমি লিখতাম একইভাবে, সেও কিন্তু একইভাবে এরকম ভাবে উত্তর দিত। তো একে যদি আমি এখন লিখি, 500 শব্দে লিখতে বলছি, প্রায় শেষ। এবার একে লিখলাম যে 100 শব্দে একটা বাংলা কবিতা লেখো। 100 শব্দে কি নিয়ে লিখবো আমরা? শীত নিয়ে। শীত নিয়ে একটা কবিতা লেখো। বাংলায়। ল্যাঙ্গুয়েজটা বলে দিলে ভালো হয়। বাংলায় দেখো একটা কবিতা লিখবে। শীতের সকালে কুয়াশা ঘেরা, রোদ মেখে জাগে পথ চেরা, আপে পাখি গাছের ডালে, হিমেল হাওয়া বয় নিরালে। কি একটা কবিতা হচ্ছে না? এবং এই কবিতা কিন্তু সে কারোরটা নকল করছে না, এটা কিন্তু একটা মানে নতুন কবিতা। তো এরকম ভাবে আমরা যদি চিঠি লিখতে বলি, সে কিন্তু লিখবে, আমরা লিখে দেবো কয়েক শব্দের। এই প্রমোট ইঞ্জিনিয়ারিং যদি আমরা ভালোভাবে শিখি, তাহলে এ কিন্তু অনেক কাজ করে দিতে পারে। তো আমরা একটা কাজ করাই, ওরে বলি যে তুমি একটা ছবি এঁকে দাও আমারে। দেখো আমি লিখলাম, টঙের দোকানে চা খাচ্ছেন একটা বয়স্ক লোক। এই ইমেজটা জেনারেট করে দেখাও। তো আমি এর কমান্ড দিলাম, একটা ছবি জেনারেট করে দেবে আমার এখন। দেখো সে একটা ছবি জেনারেট করতেছে। আমরা ফেসবুকে এখন যত ইমেজ দেখি, যত ভিডিও দেখি, তার অনেক 30% 40% কিন্তু এআই জেনারেটেড। দেখো এই ছবিটাকে আমি তৈরি করলাম, এই ছবিটাকে আমি আঁকালাম, এটা কিন্তু এআই বানাই দিল, তাই না? ইয়েস স্যার। এরকম ভাবে আমরা নিজেরাই শুধু বলতে হবে, স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিতে হবে আমি কি চাই, তাহলে সে কিন্তু এভাবে জেনারেট করে দেবে। আচ্ছা, এই মোটামুটি আমার ক্লাস ছিল। আর এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে, না হলে আমি ক্লাস শেষে একটু মূল্যায়ন করব, দেখি কে কতটুকু শিখলা। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমি আরেকটু বলি। এআই এআই প্রায় 100 ভাষায় অনুবাদ করতে খুব দক্ষতার সাথে। এআর প্রিপেইড ভার্সনের দাম প্রায় মাসিক $20। আর এআই, আমরা যে চ্যাট জিপিটি, এ কিন্তু 2021 সালের পরে তথ্যগুলো জানে না। এর কারণ হলো 2021 সাল পর্যন্ত যত তথ্য, যত ডেটা, এটা নিয়েই তাকে প্রশিক্ষণ দেয়া। এ কারণে এর পরের তথ্যগুলো জানে না। খুব মজার একটা জিনিস, যেটা হলো চ্যাট জিপিটির বয়স এখন 39 বছর। যে ভদ্রলোক চ্যাট জিপিটিটা আবিষ্কার করেছিলেন, স্যাম ওয়াল্টম্যান, স্যাম ওয়াল্টম্যান তখন 29 বছরের একটা স্টুডেন্ট। স্টুডেন্ট মানে ড্রপ আউট স্টুডেন্ট, মানে কলেজ থেকে ঝরে পড়া একটা স্টুডেন্ট। আসলে আইটির সাথে মানে কি একটা মজার বিষয়গুলো দাঁড়ায় একসাথে। বিল গেটস ঝরে পড়া স্টুডেন্ট, ফেসবুকে মার্ক জাকারবার্গ ঝরে পড়া স্টুডেন্ট, চ্যাট জিপিটির
স্যাম অল্টম্যান ঝরে পড়া স্টুডেন্ট। তো চ্যাট জিপিটি একটা কমান্ড দিলে প্রায় 25,000 শব্দের মধ্যে তার রেসপন্স করতে পারে। এই স্যার, মোটামুটি চ্যাট জিপিটিটা আমরা কিভাবে ওপেন করব? চ্যাট জিপিটি অ্যাপস আছে, মোবাইলে অ্যাপস নামায় নিতে পারো, অথবা chatgpt.com লিখে চ্যাট জিপিটি, এই যে chatgpt.com লিখে গুগলে সার্চ দিয়ে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলে চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার ঠিক আছে, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। একটা কোশ্চেন মাত্র? জি অবশ্যই স্যার। অবশ্যই। স্যার আপনি যে আমাদের পড়ছিলেন যে আমাদের পিডিএফ এর বাইরেও অনেক কথা বলেছিলেন, তো আমাদের যে টেস্টটা হবে পিডিএফ এর মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো হবে নাকি আপনার যে বলা কথাগুলোর সাথেও হবে? না, পিডিএফ ভিডিও ক্লাস, মানে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হবে তোমাদের পিডিএফ এবং যে ভিডিও ক্লাস আছে। আমি তোমাদের একটু অ্যাডভান্স নলেজ দেওয়ার চেষ্টা করলাম। আসলে 11th আওয়ারে যখন ফাইনাল রাউন্ড, তখন তো অ্যাডভান্স লেভেলে জানতে হবে, তাই না? ক্লাসে ক্লাসে তো সবাই একই বই পড়ে, একই রচনা লিখলে কি সবার রোল এক হয়? নিশ্চয়ই হয় না। সবাই তো একটু ভালোভাবে নোট করে যারা ভালো কিছু পেতে চায়। তো যারা অবশ্যই বেটার কিছু প্রত্যাশা করো, তাদের তো একটু বেটার কিছু জানতে হবে। ঠিক আছে, এখন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? স্যার আমার একটা প্রশ্ন। অবশ্যই। স্যার ডিপসিকে যদি চায়না রিলেটেড কোনো কোশ্চেন করা হয়, সে সার্ভার আউট কেন বলে? চায়না চায়নি তার সম্পর্কে কোনো তথ্য বাইরে যায়। চায়না খুব একটা মানে কনজারভেটিভ দেশ, এবং খুব একটা মানে কি বলবো, বাংলাটা কি দেওয়া উচিত, চায়না কিন্তু সবকিছু শেয়ার করে না তাদের দেশের সবকিছু, এবং তারা খুব একটা গণতান্ত্রিক দেশ না, এবং তাদের সিকিউরিটি অনেক হাই। চায়নায় যদি কেউ থাকে তোমাদের, একটু খবর নিয়ে দেখতে পারো, চায়নার একটা স্টুডেন্ট তার যে শিডিউল আছে তার বাইরে যদি সে বাইরে যায়, তা সে কট হয়ে যাবে। ওই স্টুডেন্ট শহরের যতগুলো যাবে, যতগুলো সিসি ক্যামেরা আছে, প্রত্যেক জায়গায় তারে আইডেন্টিফাই করবে, করে পুলিশদের নক করবে। এই পুলিশরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্যারে নক করবে, স্যার আপনার স্টুডেন্ট এখন শিডিউলের বাইরে বাইরে শিডিউল টাইমের বাইরে তারা এখন ঘোরাফেরা করতেছে। এরকম একটা দেশ চায় না। এবং মজার একটা তথ্য বলি, আমার একটা স্টুডেন্ট রিসেন্টলি চায়না থেকে আসছে। চায়না যদি কেউ একটা দিনার হয়, লোন নেয়, তবে সে লোন নেওয়ার পরে যতগুলো দোকানে যাবে কেনাকাটা করতে, সব জায়গায় সিসি ক্যামেরায় যখন তারে ডিটেক্ট করবে, বা তাদের সার্ভারে ডিটেক্ট করবে, তখন কিন্তু বলে দেবে যে কারো থেকে লোন নিয়ে আসে, এর সাথে লেনদেন হিসাব করে করবেন। ফলে চায়না যে তাদের তথ্য বাইরে দিবে না, বাইরে দেশের সাথে শেয়ার করবে না, এটা অবাক হওয়ার কিছু নেই। চায়না এরকমই। আচ্ছা, আর যদি কারো প্রশ্ন থাকে, না হলে আমরা নতুন বিষয়তে যাব। ছেলেমেয়েরা? স্যার নেই কারো প্রশ্ন। গুড, তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক গ্রিন ডিজিটালাইজেশন, তাই না? আচ্ছা, গ্রিন ডিজিটালাইজেশন কে কেউ কেউ বলতে পারবা একটু আমাকে? তোমরা তো নিশ্চয়ই শীট পড়ছো, কেউ কেউ একটু শেয়ার করবো আমার সাথে যে গ্রিন ডিজিটালাইজেশন কি? স্যার আমি বলি। অবশ্যই, হোয়াই নট। স্যার গ্রিন ডিজিটালাইজেশন হচ্ছে এক ধরনের আমাদের আইসিটি টেকনোলজি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা একই এনার্জি বারবার ইউজ করতে পারি। যেরকম আমার সোলার প্যানেল, উইন্ড মিল, আমার সাধারণত বলি যে রিসাইকেল প্রক্রিয়া না, এই গ্রিন ডিজিটালাইজেশনের একটা অংশ। আসলে হ্যাঁ, তাই। আমি একটু ব্যাখ্যা করি।
সবুজ ডিজিটালাইজেশন। আসলে ডিজিটালাইজেশনের সাথে সবুজ কেন আসলো? আচ্ছা, আমরা এই যে এখানে আমরা এই যে propagation আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, নিঃশ্বাস ত্যাগ করি, তাই না? আর আমরা অক্সিজেন গ্রহণ করি। তো গাছ কি করে? আমাদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর গাছ অক্সিজেন ত্যাগ করে, তাই না? তো আমাদের সাথে গাছের, সবুজের মানে এই যে আদান প্রদান, এর মাধ্যমেই পৃথিবীটা ভারসাম্য আছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের, তাই না? 100%। তো এই ডিজিটালাইজেশন, এখন তো সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে। তো এই ডিজিটালাইজেশনটা হতে হবে এমন একটা পরিবেশ বান্ধব, মানে ডিজিটাল প্রযুক্তিগুলো হতে হবে এমন করে যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব বিস্তার করবে না, যা আমাদের পরিবেশের গাছপালার জন্য ক্ষতি করবে না, মানে পৃথিবীর এই সবুজের ক্ষতির কারণে হবে না টেকনোলজি। এই যে থিমটা, এটাই হলো সবুজ ডিজিটালাইজেশন। অর্থাৎ আমরা যত ডিভাইস ব্যবহার করব, যত ইলেকট্রনিক প্রোডাক্ট ব্যবহার করব, ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করব, তার সব হতে হবে পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করবে না। আমাদের শক্তি সাশ্রয় হতে হবে, কার্বন নিঃসরণ কম হতে হবে। কার্বন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর, তাই না? খুব ক্ষতিকর। এখন আমরা বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করি, বাড়িতে যে এসি ব্যবহার করি, বাড়িতে যে রান্না বান্না করি, সবকিছু থেকে তো কার্বন বেরোয়। এখন আমরা বাড়িতে যে ইলেকট্রনিক সামগ্রীগুলো ব্যবহার করি, তাতেও যদি কার্বন বেরোয়, তাহলে তো আমাদের পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে যাবে। তাহলে আমাদের পরিবেশ যাতে বসবাসের অনুপযোগী না হয়, আমাদের এনার্জি যাতে কম খরচ করে বেশি কাজ করতে পারি, বা নবায়নযোগ্য এনার্জি যদি আমরা ব্যবহার করতে পারি, বা যে এনার্জি আমাদের টাকা দিয়ে কিনা লাগে না, এরকম এনার্জি যদি আমরা ব্যবহার করতে পারি, যেমন বাতাস, পানি, সূর্য, তাহলে আমাদের পরিবেশের পরে কম ক্ষতি হবে। আমাদের এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আহ কয়লা দিয়ে তৈরি করা, এই যে পারমাণবিক চুল্লি, এগুলো তো আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতি করে। এগুলোর বাইরে যে আমাদের এই এমন ভাবে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রকে ডিজিটালাইজেশন করতে হবে যাতে পরিবেশের কম ক্ষতি হয়। এটাই হলো আসলে সবুজ ডিজিটালাইজেশন। তো এখানে আমাদের কি কি করতে হবে, মৌলিক ধারণাটা আমরা জানি যে নবীনীকরণযোগ্য শক্তি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যে এনার্জি গুলো নবীনকরণ করা যায়, নতুন করে পাওয়া যায়, একই জিনিস ঘুরে ফিরে পাওয়া যায়, যেমন সূর্যের আলো, বাতাস, পানি। শক্তি দক্ষতা, অর্থাৎ কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করতে হবে। শক্তি সঞ্চয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যাতে শক্তি কম অপচয় হবে। এআই ব্যবহার করতে হবে, এমন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে হবে যাতে কম শক্তি করে বেশি কাজ করা যায়, বেশি এনার্জি পাওয়া যায়, বেশি আউটপুট পাওয়া যায়। ডেটা সেন্টার পরিচালনা করতে গেলেও যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেটাও যেন পরিবেশ বান্ধব হয়। ডেটা সেন্টার কি? যেখানে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের সমস্ত তথ্যগুলো জমা থাকে। ধরো গুগলের ডেটা সেন্টার আছে, ফেসবুকের আছে, আমরা প্রতিষ্ঠানগুলো যে ওয়েবসাইট ব্যবহার করে, বা সবারই ডেটা সেন্টার আছে। ডেটা সেন্টার না থাকলে তো আর ডেটা পাওয়া যাবে না। ফেসবুকে তুমি 10 বছর আগে, 20 বছর আগে কি ছবি শেয়ার করছিলে, ভিডিও শেয়ার করছিলে, এগুলো কোথা থেকে আসে? ডেটা সেন্টারে আছে। তাই ফেসবুক তার অ্যালগোরিদম দিয়ে আমাদের সামনে হাজির করে দেয়, বাবা অমুকের সাথে তোমার এই দিনই বন্ধুত্ব হয়েছিল, অমুকের আজকে জন্মদিন। এগুলো তো অ্যালগোরিদম। ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনা, এই যে আমরা রান্না বান্না করে ঘর ঝাড়ি দিয়ে যে ময়লাগুলো ফেলি, এগুলো যেমন একটা বর্জ্য, ঠিক তেমনি ইলেকট্রনিক যে সামগ্রীগুলো, এগুলো বর্জ্য। ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, মনিটর, ফ্রিজ, ব্যাটারি, এই সবগুলো কিন্তু পরিবেশের জন্য অনেক ক্ষতিকর।
তো এইগুলোর একটা ব্যবস্থাপনা থাকতে হবে, এইগুলোরে রিসাইকেল করে অন্য কিছু বানানোর ব্যবস্থা থাকতে হবে, এইগুলোরে এগুলোরে রিসাইকেল করে অন্য কিছু বানানোর ব্যবস্থা করতে হবে। তা না হলে এগুলো আমাদের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সবুজ ডিজিটালাইজেশনের মূল উপাদান খালি পরিবেশগত টেকসই প্রযুক্তি হতে হবে। টেকসই মানে কি? যে প্রযুক্তি লং মানে লং লাস্টিং হয়, অনেক দিন টিকে থাকে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, সোলার প্যানেল ব্যবহার করতে হবে, উইন্ডো টারবাইন ব্যবহার করতে হবে। একটা সোলার প্যানেলে অনেক দিন ধরে ভালোভাবে বিদ্যুৎ দেওয়া সম্ভব। শক্তি সাশ্রয়ী বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করতে হবে, উন্নত ডেটা সেন্টার এবং ক্লাউড পরিষেবা করতে হবে, ই বর্জ্যের টেকসই ব্যবস্থাপনা, অবশ্যই ব্যবস্থাপনা টেকসই হতে হবে এবং আন্তর্জাতিক যে মানদণ্ড আছে। আমি হিউজ পরিমাণে বাল্ব কিনলাম, হিউজ পরিমাণে ল্যাপটপ নষ্ট হলো, টিভি নষ্ট হলো, ফ্রিজ নষ্ট হলো, মনিটর নষ্ট হলো, ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হলো, আর ধুমসে কেজি দরে বিক্রি করে দিলাম ভাঙড়িয়ালাদের কাছে। তারা নিয়ে কোনো গর্তে ফেললো, রাস্তার পাশে ফেলে দিল, এটা তো হবে না। আন্তর্জাতিক মান অনুযায়ী এর ব্যবস্থাপনা থাকতে হবে, কাগজবিহীন প্রযুক্তি আসতে হবে, ক্যাশলেস সোসাইটিতে আসতে হবে, মানে পেপারলেস সোসাইটিতে আসতে হবে। এমন একটা সোসাইটি, এমন একটা পৃথিবীর দিকে যেতে হবে যেখানে কাগজ থাকবে না। কাগজ তৈরি না হলে লাখ লাখ কোটি কোটি গাছ বেঁচে যাবে। আমাদের এই লেখাপড়া যদি টোটালি কাগজ বাদ দেওয়া যেত, লেখাপড়া, মূল্যায়ন, খাতা কলম, তাহলে কত গাছের প্রাণ বাঁচত। এরকম ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আর ইলেকট্রনিক যানবাহন গুলো এই তেল নির্ভর বাদ দিয়ে ইলেকট্রিক যানবাহন হতে হবে, ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক ট্রেন, বাস, বিমান। তাহলে এরকম ভাবে যদি আমরা স্মার্ট সিটি বা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, তাহলে আমাদের সবুজ ডিজিটালাইজেশন তৈরি হবে। সফল কয়েকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন গুগলের ডেটা সেন্টারে 100% নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হয় এবং এআই এর মাধ্যমে গুগল শক্তি সাশ্রয় করে। মাইক্রোসফট প্রমিস করছে 2030 সালের মধ্যে তারা কার্বন নিঃসরণ নেগেটিভে নিয়ে আসবে। আমাদের পৃথিবী খুব বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠতেছে শুধু কার্বন নিঃসরণের জন্য। এটা আমাদের সবাই সতর্ক থাকতে হবে। আমাদের ফ্রিজ কেনার সময় দেখতে হবে কোনটায় কার্বন নিঃসরণ কম, এসি কেনার সময় দেখতে হবে কোনটায় কার্বন নিঃসরণ কম। একটু দাম বেশি লাগবে বটে, ঠিক তেমনি ভাবে আমরা শুধু ভাবলে হবে না, এই প্রোডাক্ট গুলো যারা তৈরি করে তাদেরকেও এগুলো ভাবতে হবে। তাহলে আমাদের আগামী দিনগুলো, আগামীর পরিবেশগুলো ভালো থাকবে। এই নর্ডিক যে দেশগুলো আছে সেই দেশগুলো স্মার্ট সিটি এবং নবায়নযোগ্য শক্তির সমন্বয় করে। 6টা দেশ আছে। ডিজিটাল পরিষেবা, এই ডিজিটাল পরিষেবা যত বেশি হবে তত কাগজের ব্যবহার কমবে, তত পরিবেশের গাছপালাগুলো গাছ গাছ আমরা তত কম ধ্বংস করব। বাংলাদেশে সবুজ ডিজিটালাইজেশনের সম্ভাবনা, অপার সম্ভাবনা আছে সবুজ ডিজিটালাইজেশনের। আর পরিবেশগত প্রভাবে যদি কথা আমরা চিন্তা করি, তাহলে কার্বন নিঃসরণ কমবে, ই বর্জ্যের পুনর্ব্যবহার ব্যবহার করতে হবে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক প্রভাব অবশ্যই আছে, স্মার্ট কৃষি প্রযুক্তির প্রসার ঘটবে, আর নতুন কর্মসংস্থান তৈরি হবে, শক্তি সাশ্রয় হবে, সামাজিক প্রভাব, ডিজিটাল শিক্ষা প্রসার হবে, টেলিমেডিসিন বা ই লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ বাড়বে, টেকসই নগরায়ন হবে। এই ই বর্জ্যের যদি আমরা সঠিক ব্যবস্থাপনা করতে পারি, গ্রিন ডিজিটালাইজেশন যদি আমরা
বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ নগরায়ন, ভবিষ্যৎ সভ্যতা, মানব জীবনের জন্য, আমাদের নেক্সট প্রজন্মের জন্য বাসযোগ্য ভূমি থাকবে। আদারওয়াইজ এইসব দূষণ আমাদের নেক্সট প্রজন্মকে হুমকির মধ্যে ফেলবে। আর শক্তি সঞ্চয়, পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন আর প্রযুক্তির সঠিক ব্যবহার, এই সব কিছুই মানে সবকিছু যদি আমরা করতে পারি সঠিকভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এবং এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি আমরা এগোতে পারি, তাহলে আসলে সবুজ ডিজিটালাইজেশন সম্ভব। এই মোটামুটি ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। আর যদি এই এই বিষয়ে যদি কিছু জানার থাকে, তোমাদের শেয়ার করার থাকে, ওয়েলকাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবা। আমি যে দুটো টপিকস এর উপরে ক্লাস নিলাম, তো টপিকস নিয়ে যদি কারো কিছু জানার থাকে, আমি শেষবারের মতো চেষ্টা করব আমি যতটুকু জানি সেটা শেয়ার করার জন্য। কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার ক্লাস শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। তো আইসিটি অলিম্পিয়াডের এই প্ল্যাটফর্মটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। আমরা কিন্তু আমাদের ছোটবেলায় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাইনি আমাদের আইটি নলেজ গুলো শেয়ার করার জন্য, আইটি দক্ষতা অর্জনের জন্য। তোমরা অবশ্যই অনেক সৌভাগ্যবান যে তোমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম পাইছো। হয়তো দিন দিন এই প্ল্যাটফর্ম আরো উন্নত হবে, আমাদের সমস্ত চা পাওয়া গুলো একটা প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এটা আইসিটি অলিম্পিয়াডের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর যাদের চ্যাট জিপিটি নিয়ে অনেক ভালো জানার ইচ্ছা আছে, আইসিটি অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান ভাইয়ের এই চ্যাট জিপিটি নিয়ে একটা সুন্দর বই আছে, চ্যাট জিপিটি ঝুঁকি না সুযোগ। তোমরা চাইলে কিনতে পারো। চ্যাট জিপিটি নিয়ে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে দক্ষতা অর্জনের জন্য, সেগুলো অর্জন করতে পারো। যারা ফ্রিল্যান্সিং করতে চাও, চ্যাট জিপিটি একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। ব্যক্তিগতভাবে যদি কারোর হেল্প প্রয়োজন হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করো, ড্যাশবোর্ডে আমারে পাবা, অথবা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমার নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। আমি চ্যাট বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছি বা নাম্বারটা দিচ্ছি, তোমাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারো। এটা আমার ইমেল অ্যাড্রেস, সরি, এটা আমার মোবাইল নাম্বার দিলাম, এবার ইমেল অ্যাড্রেস। তাহলে যদি আর কারো কোনো কথা না থাকে, আমরা শেষ করব। ইয়েস স্যার। স্যার আমাদের পরীক্ষা কবে হবে? মানে এটা আসলে তোমাদের ড্যাশবোর্ডে আছে, যদি কোনো সংশোধন বিয়োজন হয় তাহলে বোধহয় তোমরা জানতে পারবা। এটার আপডেট আসলে আমার কাছে ওইটাই যেটা ড্যাশবোর্ডে আছে। হয়তো মার্চের মনে হয় 15 তারিখে এরকম। তো এই যে স্যার মক টেস্ট গুলা কি দিতে হবে? 100% দিতে হবে। এই কারণে যে তোমরা কি শিখছো, মানে তোমরা কতটুকু শিখলা, অর্জন করলা, এটা তো যাচাই করতে হবে না? জি স্যার। এই মক টেস্টের মার্ক কিন্তু যোগ হবে না তোমাদের রেজাল্টের সাথে, বাট তোমরা যে শিখতেছো, যেগুলো শিখলা সেগুলোর পরিপূর্ণতা আছে কিনা, কোনো ঘাটতি থেকে গেল কিনা, এই যে 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 বইগুলো আছে তোমাদের 15টা বই মেবি, এই 15টা পিডিএফ, এই 15টা পিডিএফ একটু ভালো করে দেখবা, নোট করবা। কিছু ভিডিও টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবা, নোট করবা। লাইভ ক্লাসগুলো আছে, স্যারদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো আছে, এগুলো দেখে সাবজেক্ট বেড নোট করে ফেলো। শুধু নোটগুলো পড়লে ভালো কিছু হয়ে যাবে।
ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, ক্লাসে অংশগ্রহণ করার জন্য, সহযোগিতা করার জন্য। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। জানি না, ভাগ্য থাকলে হয়তো আবার কোনো একটা ক্লাসে দেখা হতে পারে। গুড নাইট। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে ক্লাস আসসালামু সুন্দরভাবে আলাইকুম। পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম স্যার।